আজকে দশম শ্রেণীর খনিজ ও আকরিক এই অধ্যায়টা আলোচনা করব। এর প্রথম অংশে আমরা বিভিন্ন আকরিক থেকে কিভাবে খনিজ পাওয়া যায় তার বিভিন্ন পদ্ধতি আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা বিভিন্ন মৌলের আকরিকের নাম এবং তাদের ব্যবহার এবং তাদের কোনো ধাতু সংকট থাকলে তাদের সেই ধাতু সম্পর্কে পড়ব, ধাতু সংকট সম্পর্কে পড়ব। তাহলে প্রথমে শুরু করা যাক অ্যালুমিনিয়ামকে দিয়ে। অ্যালুমিনিয়ামের প্রচুর আমরা আকরিক পাবো। তার মধ্যে এক নম্বর আমরা যেটা সবসময় বেশি ব্যবহার করি সেটা হচ্ছে বক্সাইট। বক্সাইটের চিহ্ন কি? Al2O3, এর সাথে থাকে হচ্ছে 2 অণু জল। একই রকমভাবে হচ্ছে গিপসাইট। গিপসাইটের মধ্যে কি থাকে? খালি 1 অণু জল বেশি থাকে, Al2O3, আর তার সাথে থাকে হচ্ছে 3 অণু হচ্ছে জল। আরেকটা তোমরা পড়েছো তড়িৎ বিশ্লেষণ, যখন অধ্যায়টা পড়েছো তখন দেখেছো যে ক্রায়োলাইট, এই যে ক্রায়োলাইটও কিন্তু একটা আকরিক অ্যালুমিনিয়ামের। ক্রায়োলাইটের সংকেত কি ছিল? ক্রায়োলাইটের সংকেত ছিল অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের সাথে 3 অণু সোডিয়াম ফ্লোরাইড। তাহলে আমরা অ্যালুমিনিয়ামের আকরিক পেলাম বক্সাইট, গিপসাইট, ক্রায়োলাইট। আর একটা জেনে রাখো অভ্র। অভ্রটা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে বক্সাইট দেখেছো, বক্সাইডে মতোই হবে, খালি মাঝে বালি থাকবে, সিলিকন ডাই অক্সাইড থাকবে, ঠিক আছে? তাহলেই অভ্র হবে। তোমরা এই দুটো মনে রাখলেই হবে আপাতত ক্লাস 10-এর জন্য, বক্সাইট, গিপসাইট। যারা পরে সায়েন্স নিয়ে পড়তে চাও তারা অবশ্যই ক্রায়োলাইট, অভ্র এগুলো জেনে রাখো। ক্রায়োলাইট তোমাকে এখনই জানতে হবে, টেনেই জানতে হবে, কেন না তোমাদের তড়িৎ বিশ্লেষণ অধ্যায় তোমরা এই ক্রায়োলাইট সম্পর্কে পড়েছো, যে অ্যালুমিনিয়ামকে বিশুদ্ধ করার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সাথে ক্রায়োলাইটকে মেশাতে হয়। তাহলে এই আকরিকগুলো তোমরা মনে রাখবে, 4টে আকরিকই মনে রেখো। আচ্ছা, এরপরে চলে এসো এর হচ্ছে ব্যবহার। কি ক্ষেত্রে একে ব্যবহার করা হয়ে থাকে? কি ব্যবহার রয়েছে? 1 নম্বর ব্যবহার যে বিমানের কাঠামো তৈরি থেকে ব্যবহার হয়, ঠিক আছে? বিমানের কাঠামো প্রস্তুতি থেকে ব্যবহার হয়, কাঠামো প্রস্তুতি করার ক্ষেত্রে। আর কি করা হয়? আর হচ্ছে মরিচা নিরোধক হিসাবে, ঠিক আছে? মরিচা রোধী সাদা রং হয় না, সেই মরিচা রোধী সাদা রঙে একে ব্যবহার করা হয়ে থাকে। মরিচা রোধী সাদা রঙে একে ব্যবহার করা হয়ে থাকে। আর কি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? থার্মিট পদ্ধতি, তোমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনে কি করা হয়? ধাতু নিষ্কাশনের জন্য একে ব্যবহার করা হয়ে থাকে। ধাতু নিষ্কাশন যখন করা হয় থার্মিট পদ্ধতিতে, তখন অ্যালুমিনিয়ামকে ব্যবহার করা হয়ে থাকে। আর কি ব্যাপার? অ্যালুমিনিয়ামের ফয়েল, বিভিন্ন মোড়ক, তোমরা যখন হচ্ছে বাজারে যাও ওই তরকা কিনতে, সেই তরকা দেখবে একটা হচ্ছে মোড়কে দেয়, সেই মোড়কটা হচ্ছে এই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে। 5 নম্বর কি হয়ে থাকে?
একে বর্তমানে দেখবে তারে ব্যবহার করা থাকে। তোমাদের এই যে পোলের মধ্যে যে তারটা থাকে না, পোলের উপর দিয়ে যে তারটা গিয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। আর 6 নম্বর হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধাতু সংকর প্রস্তুত করা যায় একে দিয়ে, বিভিন্ন ধরনের ধাতু সংকর। ধাতু সংকরগুলোর মধ্যে সবার আগে যেটা আসবে সেটার নাম কি? ডুরালুমিন। এটা তোমাদের সিলেবাসে রয়েছে, ডুরালুমিন। ডুরালুমিন কি দিয়ে তৈরি? ডুরালুমিন তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম আছে এখানে, 95% অ্যালুমিনিয়াম আছে। আর কি আছে এর মধ্যে? কপার আছে, 4% কপার থাকে। ম্যাগনেশিয়ামও থাকে, ম্যাগনেশিয়াম থাকে হচ্ছে 0.3%। আর কে থাকে? ম্যাঙ্গানিজ থাকে, এটা হচ্ছে 0.5%। তাহলে অ্যালুমিনিয়ামের আকরিকও বলতে পারি, একে কপারের আকরিকও বলতে পারি। তো এই যে ডুরালুমিন আমি বলছি, এর ব্যবহারটা কি? এর ব্যবহার কি? এই যে আমি যে বললাম, ফার্স্ট দেখো আমি বলেছিলাম অ্যালুমিনিয়ামের ব্যবহার, আমি প্রথমে বলেছিলাম বিমানের কাঠামো প্রস্তুতিতে। তাহলে বিমানের কাঠামো প্রস্তুতিতে কাকে ব্যবহার করা হয়? এই ডুরালুমিনকে ব্যবহার করা হয়। কিসের জন্য? বিমানের কাঠামো প্রস্তুতিতে। বিমানের কাঠামো প্রস্তুতিতে করা হয়ে থাকে, কাঠামো গঠন করা হয়ে থাকে, ঠিক আছে। আমি যে অ্যালুমিনিয়াম বলছি, অ্যালুমিনিয়ামের বিমানের কাঠামো, অ্যালুমিনিয়ামের কোন অংশ? না, ডুরালুমিন। এইটা হচ্ছে বিমানের কাঠামো প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে। আর একটা আছে, আর একটা নাম তোমরা জানবে, সেটা হচ্ছে ম্যাগনেলিয়াম। নামের মধ্যেই আছে, দেখো ম্যাগনেলিয়াম। কি আছে? ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের ভাগটা বেশি থাকে, 98% থাকে অ্যালুমিনিয়াম, আর ম্যাগনেসিয়াম থাকে হচ্ছে কত পার্সেন্ট? না, 2%-এর মতো হয়ে থাকে। তোমরা যে দাড়িপাল্লা দেখো না, দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা তৈরিতে একে ব্যবহার করা হয়ে থাকে, তুলা যন্ত্র প্রস্তুতিতে একে ব্যবহার করা হয়ে থাকে, তুলা যন্ত্র প্রস্তুতিতে একে ব্যবহার করা হয়। এবং তুলা যন্ত্র আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে হালকা যন্ত্র তৈরিতে একে ব্যবহার করা থাকে, হালকা যন্ত্র তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথমে অ্যালুমিনিয়াম সম্পর্কে জানলাম। অ্যালুমিনিয়াম কি 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 আকরিক আছে? বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট আর হচ্ছে অভ্র। তারপরে দেখলাম অ্যালুমিনিয়ামের ব্যবহার বিমানের কাঠামো প্রস্তুতিতে, মরিচাবিহীন সাদা রঙে, থার্মিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশন, মোড়ক প্রস্তুতিতে, তার তৈরিতে, ধাতু সংকর তৈরিতে, হ্যাঁ, একে ব্যবহার করা। আমরা দুটো ধাতু সংকরও জানলাম। ধাতু সংকর কাকে বলে? এর আগের আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে 2 বা ততোধিক ধাতু কি হয়, একটা সমসত্ব যে মিশ্রণ তৈরি হয়ে থাকে তাকেই বলা হয়ে থাকে কি? ধাতু সংকর। এখানে আমরা দুটো ধাতু সংকরের নাম পেলাম, একটা হচ্ছে ডুরালুমিন আর একটা হচ্ছে ম্যাগনেলিয়াম। ডুরালুমিন কি কি অংশ রয়েছে এবং তাদের পার্সেন্টেজ সবসময় শতকরাটা লিখতে হয়। আর ব্যবহার কি হয়ে থাকে? বিমানের কাঠামো প্রস্তুতি। ম্যাগনেলিয়াম নামের মধ্যে আছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা কি হয়? এই যে আমরা যে দাড়িপাল্লা ব্যবহার করি, সেই দাড়িপাল্লা প্রস্তুতিতে এবং বিভিন্ন হালকা যন্ত্রপাতি তৈরিতে একে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যালনিকো। এটা কি হয়ে থাকে? অ্যালনিকো। অ্যালনিকোর মধ্যে কি থাকে? স্টিল থাকে। এর মধ্যে কি থাকে? বেশিরভাগই কি থাকে? স্টিল থাকে। স্টিল হচ্ছে 95% স্টিল থাকে। আর থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম থাকে 2%, নিকেল থাকে হচ্ছে 2%, আর ক্রোমিয়াম থাকে হচ্ছে 1%-এর মতো। এটা কি হয়? এটা কৃত্রিম চুম্বক বলে না, সেই কৃত্রিম চুম্বক তৈরি করা হয় এই ধাতু সংকর দিয়ে, কৃত্রিম চুম্বক তৈরি করা হয়ে থাকে। তাহলে আমরা ওই ধাতু সংকরগুলোর মধ্যে আমি ডুরালুমিন পেলাম, ম্যাগনেলিয়াম পেলাম আর হচ্ছে অ্যালনিকো পেলাম।
ডুরালুমিন বিমানের কাঠামো তৈরি করতে কাজে লাগে, ম্যাগনেলিয়াম তুলাযন্ত্র তৈরিতে কাজে লাগে, অ্যালনিকো হচ্ছে কৃত্রিম চুম্বক প্রস্তুতি করার ক্ষেত্রে একে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই ব্যবহারগুলোকে আমরা অ্যালুমিনিয়ামের ব্যবহারও বলতে পারি। যদি ওগুলো না মনে থাকে, এই যে উপরে যে ব্যবহারগুলো লিখলাম এগুলো যদি না মনে থাকে, এই ধাতু সংকরগুলোর ব্যবহার বলে দিবে, তাহলেও কিন্তু ওটা অ্যালুমিনিয়ামের ব্যবহার হিসাবে হয়ে যাবে। অ্যালুমিনিয়াম সম্পর্কে তোমরা মোটামুটি জানলে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কপার সম্পর্কে। কপারের চিহ্ন কি? কপারের চিহ্ন হচ্ছে Cu। কপারের আকরিকের নাম কি? কপার গ্ল্যান্স। আকরিকের নাম কি তাহলে হচ্ছে? তাহলে প্রত্যেকের আকরিকের নাম 2-1টা করে মুখস্থ রাখবো। এর আকরিকের নাম কি? কপার গ্ল্যান্স। কপার গ্ল্যান্স হচ্ছে এর একটা আকরিক। কপার গ্ল্যান্সের চিহ্ন কি হয়ে থাকে, এই সংকেত কি হয়ে থাকে? কপার সালফেট। আর একটা হয়ে থাকে কপার পাইরাইটিস। ঠিক আছে, এই কপার পাইরাইটিসের সংকেত কি হয়ে থাকে? কপার পাইরাইটিসের মধ্যে কিন্তু আরেকটা মৌল থাকে, সেটা হচ্ছে লোহা। ঠিক আছে, এর হচ্ছে সংকেত CuFeS2। এটা হচ্ছে কপার পাইরাইটিস। কিউপ্রাইটও হতে পারে। কিউপ্রাইটের কি হবে? Cu2O। তাহলে তোমরা আপাতত তোমাদের সিলেবাসে এটাই মনে রাখতে সুবিধা হবে, কপার গ্ল্যান্স। কপার পাইরাইটিসও মনে রাখতে পারো। কপার পাইরাইটিসের মধ্যে কিন্তু আর একটা হচ্ছে মৌল থাকে, তার নাম হচ্ছে Fe, মানে হচ্ছে লোহা। তাহলে এই যে কপার বলছি, কপারের কি ব্যবহার রয়েছে? কপারের ব্যবহার, কপারের কি আমরা জানি, কপারের হচ্ছে তার হয়, তাই না? এর তড়িৎ পরিবাহিতা বেশি হিসাবে হওয়ার জন্য একে তার প্রস্তুতিতে একে ব্যবহার করা থাকে, তার হিসাবে, তার তৈরিতে একে ব্যবহার করা হয়। প্রস্তুতি না বলে আমরা বলবো তার তৈরিতে ব্যবহার হয়ে থাকে। কি? তার তৈরিতে, তৈরি করতে একে ব্যবহার করা হয়ে থাকে, করতে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। আর কি ক্ষেত্রে ব্যবহার হয়? 2 নম্বর। আর ব্যবহারের জায়গায় কি আছে না, বিভিন্ন ধরনের ধাতু সংকর প্রস্তুতিতে ব্যবহার হয়ে থাকে। ধাতু সংকর, আমি মোটামুটি যতগুলো তোমাদের ধাতু আছে প্রত্যেকের ব্যবহার আছে ধাতু সংকর হিসাবে। ধাতু সংকর বললাম, ধাতু সংকরে কতগুলো নাম পড়তে হবে। একটা নাম হচ্ছে তোমরা জানো যে হচ্ছে পিতল। পিতলের মধ্যে কি কি থাকে? কপার থাকে 60 থেকে হচ্ছে 70% মতো। আর কে থাকে? জিঙ্ক। জিঙ্ক কত থাকে? 30 থেকে হচ্ছে 40% মতো থাকে। এর কাজ কি? এর কাজ বিভিন্ন বাসনপত্র তৈরি, বাসনপত্র প্রস্তুতিতে একে ব্যবহার করা হয়ে থাকে। আর কি ক্ষেত্রে? মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করতে একে ব্যবহৃত করা থাকে। টেলিস্কোপ এবং ব্যারোমিটার, তোমরা জানো ব্যারোমিটার যন্ত্র নাম শুনেছো তোমরা, সেই ব্যারোমিটার প্রস্তুত করার ক্ষেত্রে একে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বিভিন্ন ধরনের ধাতু সংকর এর মধ্যে আমরা যেটা সব থেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে পেতল। বাসনপত্রে, মূর্তি, বিভিন্ন ধরনের পাত, টেলিস্কোপ, ব্যারোমিটার যন্ত্র, হ্যাঁ, মূর্তি, এগুলো তৈরি করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? পেতলকে ব্যবহার করে থাকি। আর একটা হচ্ছে ব্রোঞ্জ। আর একটা আকরিকের নাম কি হচ্ছে? ব্রোঞ্জ। ব্রোঞ্জের মধ্যে কি থাকে? ব্রোঞ্জের মধ্যে থাকে কপার থাকে হচ্ছে 75 থেকে 90% মতো কপার থাকে। আর টিন থাকে, টিন থাকে কত? টিন থাকে হচ্ছে তোমার 10 থেকে 25% মতো টিন থাকে। এটাও কি? এটাও মূর্তি তৈরিতে। ব্রোঞ্জের মুদ্রা হয়, সেই মুদ্রা তৈরি করতে কাজে লাগে, তাই না? ব্রোঞ্জের থালা হতে পারে, থালা হতে পারে। আর কি হয়? ব্রোঞ্জের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা যেতে পারে, যন্ত্রাংশ তৈরি করা হয়। তাহলে ব্রোঞ্জ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এইবারে যেটা পড়বো সেটা হচ্ছে জার্মান সিলভার। জার্মান সিলভার, গত বছর টেস্ট পেপারে এই প্রশ্নটা খুবই দিয়েছিল যে কোন সিলভারে সিলভার ধাতু থাকে না। কোন সিলভারে? জার্মান সিলভারে সিলভার ধাতু কিন্তু থাকে না। এই প্রশ্নটা খুব দেয়। তাহলে কপার কতখানি থাকে? কপার হচ্ছে 40% মতো কপার থাকে। জিঙ্ক কতখানি থাকে? জিঙ্ক থাকে হচ্ছে 30%। আর কি থাকে? নিকেল। নিকেল কত পার্সেন্ট থাকে? 30%।
যদি কেউ এই পার্সেন্টগুলো মুখস্থ না রাখতে পারো, এই ধাতুগুলোকে মনে রাখবে, তাহলেও কিন্তু মাধ্যমিকের জন্য চলে যাবে, অসুবিধা হবে না। যদি বলে জার্মান সিলভারে কি কি লাগে, বলতে হবে কপার, জিঙ্ক আর নিকেল, এগুলো লাগে। এটা কি ক্ষেত্রে ব্যবহার হয় জার্মান সিলভার? নাম শুনে বুঝে যাচ্ছে সিলভার কি গয়না ক্ষেত্রে ব্যবহার হবে। সিলভার কথাটার মানেই হচ্ছে তো সেই গয়না না, সিলভারের মতো দেখতে হয় কিন্তু সিলভার থাকে না। বিভিন্ন ধরনের বাসনপত্র প্রস্তুতি করার ক্ষেত্রে একে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম? কপারের বিভিন্ন আকরিক পেয়ে গেলাম, কপারের ব্যবহার পেলাম এবং তার ধাতু সংকর। তাহলে কপারের ক্ষেত্রে দেখলাম কপারের আকরিক কি কি? কপার গ্ল্যান্স, কপার পাইরাইটিস, কিউপ্রাইট। সংকেতগুলোকে মুখস্থ রাখতে হবে। ধাতু সংকরের ক্ষেত্রে যদি পার্সেন্টেজ মনে নাও রাখতে পারো, শতকরা ভাগটা মনে নাও রাখতে পারো, কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দেয় যে কপারের একটি আকরিকের নাম ও তার সংকেত লিখো, তাই জন্য সংকেতটাকেও তোমাকে মুখস্থ রাখতে হবে। কপারের ব্যবহার কি? তার তৈরিতে ব্যবহার করা হয়, ধাতু সংকর তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। জিঙ্ক সম্পর্কে একটু বলি। জিঙ্ক, জিঙ্কের চিহ্ন হচ্ছে Zn। তাহলে জিঙ্কের আকরিকের নাম কি? আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। জিঙ্কের আকরিকের নাম কি হচ্ছে? জিঙ্ক ব্লেন্ড। জিঙ্ক ব্লেন্ডের হচ্ছে চিহ্ন কি? সংকেত কি? Zns। এছাড়াও জিঙ্কাইট থাকে, খুব সহজ এগুলো তাই জন্য মনে রাখতে হয় দুই একটা করে। জিঙ্কাইট, জিঙ্কাইট হচ্ছে ZnO। তাহলে একটা অক্সিজেন ঘটিত একটা যৌগের নাম পড়ব, একটা হচ্ছে সালফার ঘটিত যৌগের নাম পড়ব, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এর ব্যবহারগুলো কি? জিঙ্কের ব্যবহার কি কি হতে পারে? জিঙ্কের ব্যবহার, ফার্স্ট ব্যবহার হচ্ছে, 1 নম্বর ব্যবহার হচ্ছে, প্রধান ব্যবহার হচ্ছে দস্তা লেপন। তোমরা পড়েছো দস্তা লেপন, তাই না? দস্তা লেপন কি? তড়িৎ বিশ্লেষণে পড়েছো, লোহার ওপর দস্তার আবরণটাকে বলে থাকে দস্তা লেপন। তাই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে দেখেছো, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কি করা হয়? লোহার ওপর জিঙ্কের একটা আবরণ দেওয়া হয়ে থাকে। লোহার ওপর কার আবরণ দেওয়া হয়ে থাকে? লোহার ওপর দস্তা বা জিঙ্ক, বাজারি নাম হচ্ছে দস্তা, একে জিঙ্ক বলা হয়। দস্তার হচ্ছে কি দেওয়া হয়? আবরণ দেওয়া হয়ে থাকে, আবরণ দেওয়া হয়ে থাকে। কেন হয় জানো তোমরা? এরপরেই আমরা এই ভিডিওতেই আলোচনা করব। লোহাকে দীর্ঘদিন ধরে বাতাসে ফেলে রাখলে কি হবে? লোহাতে মরিচে পড়ে যেতে পারে, তাই না? জলবায়ু দ্বারা সহজে আক্রান্ত হতে পারে। সেই জন্য লোহার ওপর কি হয়? দস্তার প্রলেপ দেওয়া হয়, যাতে জলবায়ুর হাত থেকে দীর্ঘদিন ধরে ওটাকে বাঁচানো যেতে পারে। তাই জন্য দস্তা লেপন করা হয়ে থাকে। তাহলে দস্তা লেপনের জন্য দস্তা লাগবে, অর্থাৎ তোমার জিঙ্ক লাগবে। 2 নম্বর ব্যবহার হচ্ছে, একে দেখবে তোমার হচ্ছে ছাপার এই যে ব্লকগুলো হয় না, যেগুলো ছাপার জন্য কিছু ব্লক দরকার হয়ে থাকে, দেখবে ছাপাখানায় গিয়ে দেখবে ছাপার ব্লক থাকে, সেই ছাপার ব্লকটা তৈরি হয়ে হচ্ছে জিঙ্ক দিয়ে। আর কি ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে? জিঙ্ক হোয়াইট, সাদা রং হিসেবে ব্যবহার হয়ে থাকে। জিঙ্ক হোয়াইট, জিঙ্ক হোয়াইট কি হয়ে থাকে? সাদা রং হিসেবে ব্যবহার হয়, সাদা রং হিসাবে ব্যবহার হয়ে থাকে, হিসাবে ব্যবহৃত হয়। আর কি হয়ে থাকে? তোমাদের জানো তোমরা যে ব্যাটারির যে বৈদ্যুতিক যে সেল বা শুষ্ক যে ব্যাটারি, তাই না, সেখানেও কিন্তু জিঙ্কে ব্যবহার হয়ে থাকে। তাহলে শুষ্ক ব্যাটারিতে কি ব্যবহার হয়ে থাকে? জিঙ্ক ব্যবহার হয়ে থাকে, জিঙ্ক ব্যবহৃত হয়। আর কিসে হয়? যেটা আমরা সবার লাস্টে আলোচনা করব, সেটা হচ্ছে ধাতু সংকর হিসাবে একে ব্যবহার হয়ে থাকে। ধাতু সংকর তৈরি করার ক্ষেত্রে একে ব্যবহার করা হয়ে থাকে। ধাতু সংকর কি? তোমরা জানো, একটা ধাতুর সাথে আরেকটা ধাতু যখন মিশে গিয়ে যখন সমসত্ব মিশ্রণ তৈরি করে থাকে, তখন তাকে বলা হয়ে থাকে ধাতু সংকর। আমরা যেগুলো আলোচনা করব জিঙ্কের, সেগুলো তোমরা প্রথমেই পেয়েছো। এক হচ্ছে পিতল, পিতলের মধ্যে কি থাকে? কপার থাকে, আর হচ্ছে দস্তা থাকে।
আমি আর পার্সেন্টেজ লিখছি না, কারণ এটা আমরা আগেই লিখেছি। আরেকটা কিছুক্ষণ আগেই পড়লাম, জার্মান সিলভার। জার্মান সিলভারের মধ্যে কি কি থাকে? জার্মান সিলভারের মধ্যে থাকে কপার থাকে, দস্তা থাকে, দস্তায় এটাই হচ্ছে জিঙ্ক, আর কি থাকে হচ্ছে নিকেল থাকে, নিকেল থাকে। আর কি তৈরি হয়? আর একটা তৈরি হয় হচ্ছে ইলেকট্রন। তোমরা নাম শুনেছো ইলেকট্রন, একটু মজাদার, সেই জন্য আমি এটা আলোচনা করছি। ইলেকট্রন, ইলেকট্রন মানে যে পরমাণুর যে ইলেকট্রন সেই ইলেকট্রন নয়, ইলেকট্রন একটা ধাতু সংকর। যে ধাতু সংকরের মধ্যে থাকবে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কত পার্সেন্ট থাকে? 95% থাকবে। ঠিক আছে, জিঙ্ক Zn 4.5%-এর মতো থাকবে। আর থাকে কি? আর থাকে হচ্ছে কপার 0.5%-এর মতো হয়ে থাকে। তাহলে এদের ব্যবহারগুলো কি? এদের ব্যবহার হচ্ছে, দেখো পেতল তোমরা জানো, পেতলের ব্যবহার বাসনপত্র প্রস্তুত করার ক্ষেত্রে তৈরি করা হয়ে থাকে। জার্মান সিলভার এখনই বললাম গয়না বা ফুলদানি তৈরি করার ক্ষেত্রে, একটু নতুন লিখি, ফুলদানি প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার হয়। আর ইলেকট্রন যেটা বললাম সেটা হচ্ছে বিমান, হ্যাঁ, বা মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করার ক্ষেত্রে, মোটর গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুত করার ক্ষেত্রে, বিভিন্ন যন্ত্রপাতি প্রস্তুত করার ক্ষেত্রে একে ব্যবহার করা হয়ে থাকে।